নমস্কার সবাইকে, অর্জকের নতুন আরেকটা ভিডিওতে সাথে থাকছি আমি অনিরুদ্ধ রায় অর্ক। পড়াশোনা করছি বুয়েট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমাদের যে টপিক সেটা হলো বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। দুই পার্টই আছে আমাদের, প্লাস হচ্ছে আমাদের সম্ভাবনা পার্টটাও আছে। সো এই টোটালটার উপর হচ্ছে আমরা ওয়ান শট ক্লিয়ার করব, এবং এই ওয়ান শটে আমাদের ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কনসেপ্টের উপরে ফোকাস দিব। কনসেপ্ট ক্লিয়ারের সাথে সাথে আমরা হচ্ছে এখানে যে ধরনের এমসিকিউ প্রশ্ন আস্ক করতে পারে থিওরি থেকে অথবা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাপার সেপার থেকে, সেটাও আমরা ফোকাসে রাখবো। দেন হচ্ছে আমরা প্রবলেম সলভিং করব জাস্ট বিকজ তোমাদের এমসিকিউ প্রবলেমে, মানে তোমাদের বোর্ড পরীক্ষায় যে সিকিউ প্রবলেমগুলো আছে সেগুলোতে যাতে তোমাদের সমস্যা নয়, এবং মোস্ট প্রবাবলি তোমার প্রি অ্যাডমিশন যে ব্যাপারটা আছে, যে ধরো ইঞ্জিনিয়ারিং যে সাইটটা আছে, ওখানেও ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি, তো ওখানেও যাতে তোমার হচ্ছে আহ, ভালো একটা বেসিক তোমার গড়ে ওঠে এখনই, সেটা হচ্ছে আমরা আহ, এই ক্লাসের মাধ্যমে কভার করার চেষ্টা করব। সো চলো শুরু করা যাক। নেক্সটে যাক। তো প্রথমেই আমাদের যে থিওরি পার্টটা আছে, এই অধ্যায়ে কাইন্ড অফ একটু থিওরি জিনিসপাতি আছে, তো আমি জাস্ট একটু বুঝাই যাই। তো তোমার পরিসংখ্যানের উপাত্ত জিনিসটা কি? যেমন ধরো যে আমার অনেকগুলো ডাটা আছে, যেমন ধরো 1 2 3, এই যে তথ্য, এই যে 1 2 3 যদি কোনো কিছু ভেরিফাই করে, যেমন ধরো 26 ডিগ্রি, এটা একটা টেম্পারেচার মানে নির্দেশ করে না, এটা তাপমাত্রার একটা ভ্যালু নির্দেশ করতেছে। তো এই যে কোনো একটা ঘটনা, ধরো যে তুমি 26 ডিগ্রি, আজকের তাপমাত্রা 26 ডিগ্রি, তো এই যে একটা ঘটনার একটা তথ্য, এই জিনিসগুলো হচ্ছে কি পরিসংখ্যানের উপাত্ত। এবং এই ধরনের উপাত্ত সমূহ, ধরো যে অনেক ধরনের উপাত্ত আজ থাকতেই পারে, 26 থাক, ধরো 27 হইতে পারে, টেম্পারেচার 33ও হইতে পারে। তো এই যে উপাত্তগুলোর একটা ট্রেন্ড থাকে যে কোনো একটা ভ্যালুর দিকে হয়তো এটা মুভ করবে। মানে ধরো উপাত্ত সমূহ মাঝামাঝি বা কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জবিত হয়। কেন, যে ধরো তোমার কোনোদিন টেম্পারেচার 50 ডিগ্রি হইতে পারে, 41 ডিগ্রি হইতে পারে, অথবা আবার কোনোদিন 12 ডিগ্রিও হইতে পারে। বাট মোস্ট অফ দ্য কেসেস তুমি দেখবে কি টেম্পারেচার 20 থেকে 25 ডিগ্রি এরকম একটা অ্যাভারেজ টেম্পারেচারে থাকে, ঠিক আছে? সো এই যে অ্যাভারেজ টেম্পারেচারের দিকে যাওয়া, যে 20 থেকে 25, ধরো 20 21 22 23 24, তো এই যে কোনো একটা সেন্টার ভ্যালুর দিকে যাচ্ছে, ধরো 50 12, এদের মাঝে মাঝে একটা সেন্টার ভ্যালুর দিকে যাচ্ছে। তো এগুলো আমরা অ্যানালাইসিস করে পাই। সো যে মাঝামাঝি বা কেন্দ্রীয় মানের দিকে এই যে আমরা পুঞ্জীভূত হয়, স্মুথ করে, এই কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতাটা, ট্রেন্ডটা, এটা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতা। ফার্স্ট অফ অল কেন্দ্রীয় প্রবণতা যদি তোমাদের আসে অনুধাবন, মানে 2 মার্কসের জন্য এটা লিখবা। সো এই যে প্রবণতাটা, এটা মাপার আবার অনেকগুলো মেজারমেন্ট আছে। তার মধ্যে ফেমাস মেজারমেন্ট হলো গাণিতিক গড় বা গড়, মধ্যক, প্রচুরক। এইটা তো তোমরা অনেক ছোট ক্লাস থেকে শিখে আসতেছো। মধ্যক প্রচুরকও তোমরা 9 10-এ অনেকটা আইডিয়া পাইছো। সেম এখানেও সেম। এখন হচ্ছে ধরো নিবেশনের মধ্যক মান থেকে যে সংখ্যাগুলির ভেদ বা ব্যবধান, এটা কি বলে বিস্তার। বিস্তার নাম থেকে তোমরা বুঝতে পারতেছো গ্যাপ। গ্যাপ মানে কি ব্যবধি, একটা ব্যাপার। ধরো যে এখানে ধরো যে তোমার সেন্টার ভ্যালু 25, এই যে 25 থেকে 50-এর যে একটা গ্যাপ, এটা 25। এবার এই 25 থেকে 41-এর একটা গ্যাপ, এটা কত? ধরো যে 16। এই 25 থেকে 12-এর একটা গ্যাপ কত? 13। সো এই যে গ্যাপ গুলো, যে প্রত্যেকটা মধ্যক মান থেকে সংখ্যাগুলি, প্রত্যেকটা সংখ্যার যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপ গুলো হচ্ছে আমার বিস্তার। এবং এই পরিমাপ করার সিস্টেমটাই হচ্ছে কি বিস্তার পরিমাপ। আই গেস তুমি এতটুকু ক্লিয়ার। নেক্সটে যাওয়া যাক। নেক্সটে কি বলছে, যে এই যে বিস্তার পরিমাপ ব্যাপারটা আমি যে সংজ্ঞার মাধ্যমে বললাম, এইটা তোমার হচ্ছে, আমি আর একটু কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এইটা অন্য আরেক উপায়েও রিপ্রেজেন্ট করা যায়। বইয়ে দুইটাই আছে, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা। বিস্তার পরিমাপের সংজ্ঞা যেটাই চাক, তুমি এটাও লিখতে পারো অথবা এটা লিখতে পারো, বাট দুইটার মিনিং আলটিমেটলি সেম। সো যে এটা কি বলছে, যে সংখ্যাত্মক মানের সাহায্যে কোনো নিবেশনের কেন্দ্রীয় মান হতে অন্য মানগুলির গড় বিচ্যুতি বা দূরত্ব পরিমাপ করা হয়। তার মানে কি ব্যাপারটা, ধরো যে 25 আমার কেন্দ্রীয় মান, সাপোজ টেম্পারেচার 25 ডিগ্রি টেম্পারেচার, এই সংখ্যাত্মক মানের সাহায্যে, এই যে এইটার সাহায্যে কেন্দ্রীয় মান হতে আমরা অন্যগুলোর বিচ্যুতি যে পরিমাপ করতেছি, ধরো যে এখানে ধরো 12 আছে, 50 আছে,
সো এদের যে ব্যবধান এটা হলো 13 এবং এই 25 এর সাথে 50 এর ব্যবধান হলো যে 25। এই যে কেন্দ্রীয় মান, এই যে একটা কেন্দ্রীয় মান হতে আমরা অন্যগুলো যে বিচ্যুতি পরিমাপ করতেছি, ধরো যে এর বিচ্যুতি 13, এর বিচ্যুতি 25, এগুলো যে আমরা পরিমাপ করতেছি, আবার এদের মধ্যে যে আমরা তুলনা করতেছি, এই জিনিসটাই হচ্ছে আমার বিস্তার পরিমাপ। সেম জিনিস, জাস্ট ঘুরাই ফিরাই লিখছে। আই গেস এটা নিয়ে তো মাথা ব্যথার দরকার নেই। সো নেক্সট এ যাওয়া যাক। এবং আরেকটা জিনিস জানা যায় যে এটাকে দ্বিতীয় পর্যায়ের গড়ও বলা হয়। এটা তোমরা এতক্ষণে ধারণা করতেই পারছো যে আমার সবকিছু কিন্তু সব ক্ষেত্রে আমার ব্যবধান কাউন্ট করতেছে, ব্যবধান জিনিসটা আমার মেজারমেন্টে নিচ্ছে, এবং এই ব্যবধান জিনিসটাই মেজারমেন্টে নিচ্ছে, এবং গাণিতিক গড়েও কিন্তু সেম জিনিসটাই হয় কাইন্ড অফ। কেন যে কি তোমার অনেকগুলো ভ্যালু থাকে, ধরো 1+2+3+4 ভাগ 4, এই জিনিসগুলো না একটা কেন্দ্রীয় মানের দিকে সেন্টার আউট করে। যেমন ধরো যে 1 আর 2 কি 3, 3, 3, 6, 10, 10 ভাগ 4 ইজ ইকুয়াল টু কি 2.5। এই 2.5 কি 2 আর 3 সেন্টার না? তো এই যে এটা এই যে গাণিতিক গড়টা, এটাও একটা কেন্দ্রীয় মানের দিকে সেন্টার আউট করে। এই যে বিস্তার পরিমাপটা, এই ব্যাপারটাও কিন্তু কেন্দ্রীয় মানের থেকে উৎপত্তি হয়। সো এইটা এই জন্য বলা হয় যে দ্বিতীয় পর্যায়ের গড়। সো নেক্সটে চলা যাক। এইবার হচ্ছে কি বিস্তার পরিমাপ যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে কি দুই ভাগে ভাগ করা যায়। ফার্স্ট অফ অল একটা হলো কি আপেক্ষিক পরিমাপ, এবং হচ্ছে কি ও মানে ফার্স্ট অফ অল একটা হলো অনপেক্ষক পরিমাপ, আর একটা হলো কি আপেক্ষিক পরিমাপ। এবার অনপেক্ষক পরিমাপ বা পরম পরিমাপ কি, মানে অ্যাবসলিউট মেজারমেন্ট। অ্যাবসলিউট মেজারমেন্ট জিনিসটা কি? খুবই ইজি, খুবই ইজি। আমি যেটা বলি সেটা হচ্ছে কি যে কোন একটা মধ্যক মান আছে, সাপোজ ধরো 25°C, ঠিক আছে? এখন সাপোজ ধরো যে আমার আরো একটা ভ্যালু আছে 12, আর একটা ভ্যালু আছে 50, আর একটা ভ্যালু আছে 41। এখন এই 25 কেন্দ্রীয় মান, এই এদের থেকে এদের ভ্যালু কত? 25, মানে কি অ্যাবসলিউট মেজার, মানে কি 50 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 25 দিবা, অথবা 25 মাইনাস 50 লিখলে এদের অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে 25। মানে মেইনলি হচ্ছে আমার কি ডিস্টেন্সটা আমার হচ্ছে কি ফোকাসে রাখতে হবে। এই যে ডিস্টেন্সটা আমরা ফোকাসে রাখতেছি, এটাই হচ্ছে কি পরম বিস্তার পরিমাপ। তো পরম বিস্তার পরিমাপ করারও চারটা উপায় আছে। ফার্স্ট অফ অল সেটা হলো কি যে পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান বা বিচ্যুতি, পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। এছাড়াও ভেদাঙ্ক নামে আরো একটি পরিমাপ ব্যবহার করা। মেইনলি এই চারটা। বাট ভেদাঙ্ক জাস্ট তোমাকে জানাই রাখতে হবে যে ভেদাঙ্ক আপেক্ষিক পরিমাপের আন্ডারেই পড়ে। নেক্সটে যা যাক, মানে ভেদাঙ্ক আমার অনপেক্ষক পরিমাপের আন্ডারেই পড়ে। দেন হচ্ছে নেক্সটে যা যাক আপেক্ষিক পরিমাপ। আপেক্ষিক পরিমাপ যেটা হয় যে আমরা এখানে তুলনা করি, সিম্পল হিসাব তুলনা করি। এখানে আমাদের অনুপাত ব্যাপার স্যাপার চলে আসে, শতকরা মানে ধরো যে পার্সেন্টেজ ব্যাপার স্যাপার চলে আসে। মানে কি আমরা একটার গ্যাপ আরেকটার গ্যাপের তুলনায় কতখানি ভ্যারি করতেছে। সাপোজ ধরো 25 আমার সেন্টার ভ্যালু, 50 আমার আরেকটা ডাটা, 12 আমার আরেকটা ডাটা। তো ধরো এই 12 থেকে 25-এর ডিস্টেন্স আমার 13, আহ, এবং ধরো যে আমি 25-এর থেকে 50-এর ডিস্টেন্স হলো আমার 25। তো এই যে 25, এই যে ডিস্টেন্সটা, এবং এই যে 13 যে ডিস্টেন্সটা, এদের মধ্যে আমার কিন্তু আমার একটা তুলনা করতে পারি যে 25 বড় নাকি 13 বড়। এই যে এই ধরনের যে তুলনাগুলো আছে, এই তুলনাগুলো করার জন্যই হচ্ছে আমরা আপেক্ষিক বিস্তার করতে পারি, রিলেটিভিটি, একটার সাহায্যে আরেকটার তুলনা। এইটা আমরা কিভাবে করতে পারি? চারটা পরিমাপ। এখানেও আমার চারটা পরিমাপ আছে। চারটা পরিমাপের মধ্যে পরিসরাঙ্ক, চতুর্থ ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, বিভেদনাঙ্ক, এগুলো আছে। এছাড়াও তোমার আরো কিছু জানতে পারো যে সহবেদাঙ্ক এবং আদর্শ চলক, এগুলো আমার আপেক্ষিক পরিমাপের আন্ডারেই পড়ে। নেক্সটে যাওয়া যাক। এবার হলো কি পরিসর ও পরিসরাঙ্ক। পরিসর আমার কিসের মধ্যে পড়ে? অনপেক্ষক। এটা আমার কি? এই যে অনপেক্ষ, এটা আমার অনপেক্ষ। এবং পরিসরাঙ্ক আমার কিসের মধ্যে পড়ে? এটা হলো কি পরিসংখ্যা আমার কিসের মধ্যে পড়ে? আর এটা হচ্ছে আমার আপেক্ষিক। একটু আগে আমরা শিখছি, রাইট? এখন ধরো যে পরিসর ও পরিসরাঙ্ক, এই জিনিসটা কি? পরিসর থেকে আমরা বুঝতে পারি না যে গ্যাপ, মানে একটা অনেক লম্বা কিছু একটা আছে। ধরো সাপোজ আমার ধরো 1 আছে, 2 আছে, 4 আছে, 7 আছে, 8 আছে, 10 আছে। তো এদের পরিসরটা কি হবে? এই পরিসরটার মানেটা কি যে আমার যে ডাটাগুলো আছে, ডাটাগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যবধান আমার কতখানি জুড়ে আছে। মানে একটা এই ডাটাগুলো আছে, একটা ডাটার উৎপত্তি সবচেয়ে ছোট কোথায়, আর একটা ডাটার উৎপত্তি সবচেয়ে বড় কোথায়। আর একটু উদাহরণ দিয়ে আমি বলি যে যদি সিম্পল হিসাব,
একদম সিম্পল হিসাব, যে কোনো অনেকগুলো ডাটা আছে 1 2 5 4, ধরো 7 11 12 14 26, ধরো 70। এখানে সবচেয়ে বড় ভ্যালু কোনটা? 70। সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? 1। 70 মাইনাস 1 করলে তুমি হচ্ছে পরিসর পেয়ে যাবা, ধরো ধরো 69 পেয়ে যাবা। তো এই যে ভ্যালুটা তোমার চলে আসলো, এটা হলো কি তোমার অনপেক্ষ, সরি, এটা হলো কি তোমার পরিসর, যেটা হচ্ছে তোমার অনপেক্ষর মধ্যে পড়ে, মানে অনপেক্ষ পরিমাপের মধ্যে পড়ে, অনপেক্ষ পরিমাপের মধ্যে পড়ে। নর্মালি পরিসরকে আমরা হচ্ছে কি আর দিয়ে প্রকাশ করি, এটা গেল। এবং পরিসরাঙ্ক জিনিসটা কি? পরিসরাঙ্ক সূত্র আছে, পরিসরাঙ্ক হচ্ছে এইটা, পরিসরাঙ্ক এই জিনিসটা হচ্ছে কি নর্মালি হচ্ছে কি হায়ার ভ্যালু মানে কি 70 মাইনাস হচ্ছে কি এক্স এল মানে কি লোয়ার ভ্যালু মানে হচ্ছে 1 এক্স এইচ প্লাস এক্স এল মানে কি হায়ার ভ্যালু প্লাস লোয়ার ভ্যালু ইনটু 100। এই পরিসরাঙ্ক জিনিসটাই আসছে কি আমার রিলেটিভিটি মানে কি তুলনা করার মাধ্যমে, সো আমরা এটা তুলনা করেই পরিসরাঙ্ক জিনিসটা পাই। ঠিক আছে, নেক্সটে যাওয়া যাক। এইবার ধরো যে আমার এখান থেকে বলছে যে পরিসর এবং পরিসরাঙ্ক নির্ণয় করতে। তো পরিসর এবং পরিসরাঙ্ক নির্ণয় করার জন্য আমরা ফার্স্ট অফ অল এটা দেখো একটা শ্রেণী, শ্রেণী আকারে আছে। আমি যেখানে আগে শিখাইছি সেটা হলো কি নর্মাল ডাটা, যে 1 2 3 4 5 6 আছে। এখন এটা আছে শ্রেণী আকারে। শ্রেণী আকারে করার জন্য একটুখানি আমার হচ্ছে হালকা চেঞ্জ হবে, বাট বাকি সব সেম, বাকি সব সেম, কনসেপ্ট টোটালি সেম। পরিসর জিনিসটা কি? আমার সবচেয়ে বড় মান নিতে হবে ডাটাতে, ডাটা থেকে, এবং সাথে সাথে ছোট মানটাও নিতে হবে, সবচেয়ে ছোট মান। তো এই যে শ্রেণী ব্যাপ্তি দেখতে পাচ্ছ, এখানে সবচেয়ে বড় শ্রেণী কোনটা? 45 থেকে 49। 45 থেকে 49 এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা? 49। আবার এই যে শ্রেণীগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে সবচেয়ে ছোট শ্রেণী কোনটা? 20 থেকে 24। এই 20 থেকে 24 এর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু আবার কোনটা? এটা 20। তাহলে এদের পরিসর কি হবে? নরমালি তুমি বুঝতেই পারতেছো যে পরিসর কি হবে। পরিসর r ইজ ইকুয়াল টু 49 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 29। পরিসরাঙ্ক কি হবে? এই 49 কিন্তু তোমার এক্স হায়ার, এবং এই এক্স 20 হচ্ছে কি তোমার এক্স লোয়ার। তার মানে কি পরিসরাঙ্ক হবে, পরিসরাঙ্ক হবে এক্স হায়ার কত? 49, এক্স লোয়ার কত? 20 মাইনাস 49 প্লাস 20। পরিসরাঙ্ক অলওয়েজ তোমার অনুপাত বা পার্সেন্টেজ আকারে আসবে ইন্টু 100%, তখন এটা ক্যালকুলেশন করলে আসবে 42.03%। এই ম্যাথটা আর গেস ক্লিয়ার। নেক্সটে যাওয়া যাক। চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক। চতুর্থক ব্যবধান কোথা থেকে আসছে? পরম পরিমাপ বা অনপেক্ষ পরিমাপ। চতুর্থক ব্যবধানাঙ্ক কোথা থেকে আসছে? আপেক্ষিক পরিমাপ বা রিলেটিভিটি থেকে। তো চতুর্থক ব্যবধান জিনিসটা কি? ধরো তোমার অনেকগুলো ভ্যালু আছে, ধরো 1 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 12 আছে, 4 15 আছে, দেন ওরা ধরো 17 আছে, 19 আছে। এই যে অনেকগুলো ডাটা নিলে তোমার এই অনেকগুলো ডাটার মধ্যে কিন্তু একটা ডিভিশন রুল তুমি ক্রিয়েট করতে পারো। ডিভিশন রুল কেমন? ডিভিশন রুল, তুমি ধরো যে এই ডাটার স্প্যান, যে একটা টোটাল স্প্যান ক্রিয়েট হয়েছে, একটা পরিসর ক্রিয়েট হয়েছে, এই পরিসর ক্রিয়েটটারে তুমি 4 ভাগে ভাগ করবা, সমান 4 ভাগে। এই যে পরিসর যে তৈরি হয়েছে, এই যে একটা পরিসর মানে স্প্যানটা তৈরি হয়েছে, এই স্প্যানটাকে তুমি চাচ্ছ যে 4 ভাগে এবং ইকুয়ালি ডিভাইড করতে। ইকুয়াল ডিভাইড, এই ইকুয়াল ডিভাইডের এই যে ধারণা, 4 ভাগে ইকুয়াল ডিভাইডের ধারণা, এখান থেকে চলে আসে চতুর্থক ব্যবধান। তার মানে তুমি এমন ধরো যে x1 নিবা, x2 নিবা, x3 নিবা এবং x4 নিবা, এই প্রত্যেকটা ভ্যালু এই স্প্যানের মধ্যেই থাকবে, স্প্যানটার মধ্যেই থাকবে। কিন্তু এদের যে ব্যবধান হবে, ধরো এটার মধ্যে যে ব্যবধান, x2 থেকে x3 যে ব্যবধান, ধরো x3 থেকে x4 এর যে ব্যবধান, ধরো x4 থেকে x5 যে ব্যবধান, ধরো এই একটা ব্যবধান, এই একটা ব্যবধান, মানে 1, তারপরে 2 3 4। তো এই যে চারটা যে ব্যবধান ইকুয়াল হবে, অলওয়েজ ইকুয়াল হবে। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এটা তোমরা আই গেস ধরতে পারছো। এখন হচ্ছে আমরা কি করতে পারি, মেইন কনসেপ্ট তোমরা ধরতে পারছো যে এইখানে যে ব্যবধান, এখান থেকে এইটুকুর ব্যবধানও সেম, এখান থেকে এইটুকুর ব্যবধানও সেম, এবং এখান থেকে এইটুকুর ব্যবধানও সেম। এইবার ধরো যে আমি একটু মুছে নিই মার্কার দিয়ে, একটুখানি ওয়েট।
আমি হচ্ছে একটু মুছে নিই। আমার এখানে হচ্ছে তোমার ধরো সূত্রগুলো তোমার হচ্ছে কি আবার রিকল করতে হবে। আমি তো তোমাদের এতক্ষণ কনসেপ্ট শিখাইছি। আহ, এখন হচ্ছে তোমাদের আমি একটু সূত্রটা রিক্যাপ করি। তো কনসেপ্ট ক্লিয়ার এতক্ষণ পর্যন্ত? আই গেস ক্লিয়ার। এখন হচ্ছে আমরা যেটা যাব সে কি সূত্র। এই সূত্র জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি এখান থেকে? সূত্র আমরা কিভাবে বের করতে পারি? সিম্পলি কেমনে চতুর্থক ব্যবধান বের করব জানো? তুমি যদি এদের ব্যবধান জানো এবং সামহাও এই ব্যবধানটাও জানো, এবং এইটা ধরো ব্যবধান হচ্ছে ধরো কি ধরবো আমি, ধরো A1, এই স্প্যানটা, এবং মানে এর ব্যবধান ভ্যালু হচ্ছে কি A2। তুমি যদি A1 প্লাস A2 ভাগ 2 করো, যেহেতু দুইটা নর্মালি ইকুয়াল, তাহলে তুমি চতুর্থক ব্যবধান পেয়ে যাবে না? তাহলে তুমি কেমনে বের করতে পারো এটা বলো? আমি যদি Q3 মাইনাস Q2 করি, সাপোজ ধরো আমার চতুর্থক ব্যবধান QD ইজ ইকুয়াল টু Q3 মাইনাস Q2 করলাম, এইটুক স্প্যান আমি পেয়ে গেলাম, প্লাস যোগ করব, তারপরে কি Q2 মাইনাস Q1 পেলাম, এটুকু স্প্যান পেয়ে গেলাম, ভাগ 2 দিলাম। তাহলে আমার কি হবে? Q3 মাইনাস Q2 প্লাস Q2 মাইনাস Q1 ভাগ 2। এখন এটা সমান কি হবে? Q3 মাইনাস Q2 প্লাস Q2 মানে কি এটা কাটা, তার মানে কি Q3 মাইনাস Q1 ভাগ 2। এটা আমার অ্যান্সার, এটা আমার অ্যান্সার। এইবার এইবার আসো, এইবার হচ্ছে একটা ব্যাপার আছে, যেটা হলো যে তোমাদের ক্লিয়ার করতে হবে আরেকটা ব্যাপার, চতুর্থক ব্যবধানাঙ্ক। চতুর্থক ব্যবধানাঙ্ক, ব্যবধানাঙ্ক, এই জিনিসটা আমার আসবে হচ্ছে কি Q3 মাইনাস Q1, ওই পরিসর ব্যবধানাঙ্কের মতো, Q3 প্লাস Q1 ইন্টু 100। এই হলো আমার সূত্র। এতক্ষণ তুমি বুঝছো সব চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধানের সূত্র। বাট এটা কখন? এটা নর্মাল ডাটা। নর্মাল ডাটা মানে কি 1 2 3 4 7 9 10 11 এরকম আছে। এর ক্ষেত্রে যদি তোমার শ্রেণী বিন্যাস দিয়ে দেয়, তাহলে তুমি কি করবে সেটা বলো। তাহলে তুমি কি করবা জানো? আমি এবার চেঞ্জ করে নিই, মানে এটা একটু মুছে নিই। তো এখন হচ্ছে আমরা চতুর্থক ব্যবধান এই জিনিসটা এবং চতুর্থক ব্যবধানাঙ্ক জিনিসটার কনসেপ্টটা বুঝলাম। এখন কিছু সূত্র জানা দরকার। ফার্স্ট অফ অল, অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমার ব্যাপারটা জানা দরকার। অশ্রেণীকৃত তথ্যের হলো কি, অশ্রেণীকৃত তথ্যের জন্য, তো এটার জন্য ধরো যে তোমার অনেকগুলো ডাটা আছে, এখন এই ডাটার ভ্যালু ধরো n সংখ্যক, এই n ক্যান বি জোর, তার মানে কি এখানে 8টা ডাটা থাকতে পারে, 10টা ডাটা থাকতে পারে, অথবা বিজোড়, মানে এখানে তোমার 5টা ডাটা থাকতে পারে, 7টা ডাটা থাকতে পারে। তো এন যখন জোড় হবে তখন কি হবে ব্যাপারটা বলি, যে কিউ আই এখানে হবে 1 2 3, তার মানে কি প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক। তুমি কোন চতুর্থকটা আসলে বের করতেছো সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে, বা প্রশ্নের উপর। তো এখন ধরো যে আমি লিখলাম সূত্র এরকম যে n ইন্টু আই ভাগ 4। n কিন্তু আমার কতগুলো ডাটা আছে, তম পদ, তম পদ, এটা খেয়াল করো। আমার যতগুলো ধরো সাপোজ এরকম 18 22 4 তারপরে ধরো যে 15 এরকম ডাটা আছে, অগোছালো ডাটা, এই ডাটাগুলোকে আমি প্রথমে সাজাবো। সাজানোর পর হচ্ছে আমার তম পদ জিনিসটা আমি বের করব এই ক্যালকুলেশন থেকে থেকে। প্লাস n ইন্টু আই ভাগ 4 প্লাস 1 তম পদ, তাহলে কি এর যে তম পদের ভ্যালুটা ছিল সেটা অ্যাড করব, এবং এইখানে যে তম পদের যে ভ্যালুটা ছিল সেটা অ্যাড করব। ভ্যালু অ্যাড করে যোগ করার পর ভাগ 2 দেব। এটা তখনই হবে যখন হচ্ছে n জোড়, এবং হচ্ছে আমার যদি আমার n বিজোড় হয় সেক্ষেত্রে কি হবে? n বিজোড় হলে কিউ আই ইজ ইকুয়াল টু হবে n প্লাস 1 ইন্টু আই তম পদ,
ঠিক আছে? এটাও কিন্তু তমপদ। এই তমপদের ভ্যালু যেটা আসবে সেটারে ভাগ 4 দিব। ভাগ 4 দিলে হচ্ছে আমার অ্যান্সারটা চলে আসবে। এইটা আই গেস আমি ক্লিয়ার করতে পারছি। তার মানে এটা কখন হবে? n হচ্ছে আমার বিজোড় যখন হবে। ঠিক আছে? এটা কখন হবে? এটা হচ্ছে n আমার যখন বিজোড় হবে। এবার একটা কাজ আমি করি একটুখানি, দাঁড়াও, যে আমি একটু এটা মুছে নিই। এইবার হচ্ছে কি অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে তো দেখলাম যে যখন 1 2 3 4 5 6 এরকম থাকে, তো আমরা এগুলোকে প্রথমে সাজাবো, দেন হচ্ছে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা হচ্ছে অঙ্ক সলভ করব। বাট এখন হচ্ছে আমার হচ্ছে কাহিনী যেটা, যেটা হলো কি আমরা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে কি করব। শ্রেণীকৃত তথ্য মানে কি বুঝাইছি, ধরো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব। এখানে দেখো তোমার শ্রেণী আছে, সবকটা শ্রেণী করে ডিফাইন করা। তো এই ধরনের ম্যাথে আমরা কি করব, এই ধরনের জন্য একটা সূত্র আছে। শ্রেণীকৃত তথ্যের জন্য ধরো যে এটা হচ্ছে কি শ্রেণীকৃত তথ্যের জন্য হচ্ছে আমার যে ব্যাপারটা হবে এটা হলো কি কিউ আই ইজ ইকুয়াল টু এল আই প্লাস হচ্ছে কি এন ইন্টু আই ভাগ 4। আমি বুঝাবো সবকিছু, টার্মগুলো আমি এক্সপ্লেন করব। এফ এম ইন্টু সি। এই জিনিসটা কি হয় যে এল আই হচ্ছে কি যে চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা। এটা হলো কি চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা। ফার্স্ট অফ অল তোমার আগে বের করতে হয় কি যে চতুর্থ শ্রেণীটা আসলে কোথায় আছে। ঠিক আছে? চতুর্থ শ্রেণীর লোয়ার লিমিট। এই ধরো কিউআই, তুমি ধরো প্রথম চতুর্থক বের করবা, আই ক্যান বি 1 2 3। তো দ্বিতীয় চতুর্থক বের করবা অথবা তৃতীয় চতুর্থক বের করবা। এই চতুর্থক শ্রেণীটা কোথায় আছে, মানে ওই চতুর্থকটা কোন শ্রেণীতে আসলে এক্সিস্ট করে। যে শ্রেণীতে তোমার এক্সিস্ট করবে সেই শ্রেণী হচ্ছে কি নিম্ন সীমাটা তুমি নিবা। দেন এন এর ভ্যালু তো জানো, তোমার এন কত সংখ্যক আছে, মানে কতগুলো ডাটা তোমার আছে। আই তো তুমি জানো যে তুমি প্রথম চতুর্থক বের করবা নাকি দ্বিতীয় চতুর্থক বের করবা, ভাগ 4। এফসি কি ক্রমযোজিত গণসংখ্যা। এফসি জিনিসটা কি ক্রমজনিত গণসংখ্যা। তুমি সাপোজ ধরো যে তুমি যে শ্রেণীতে আছো তার আগে যে ক্রমজনিত গণসংখ্যা ছিল সেটার ভ্যালু। এফ এম কি যে শ্রেণীতে তুমি এক্সিস্ট করতেছো, যে চতুর্থ শ্রেণীতে, সেই শ্রেণীর গণসংখ্যা। এবং সি কি চতুর্থ শ্রেণীর শ্রেণী ব্যবধান, মানে তুমি যে শ্রেণীতে আছো সেখানে ব্যবধানটা কত। তো এটা নেক্সটে চলে যাওয়া যাক। এটা ধরো যে আমি ধরো নিচের তথ্যাদির এই যে ম্যাথ প্রবলেমটা আছে এটা, এখানে তোমার হচ্ছে কি গণসংখ্যা নিবেশনের সারণী থেকে চতুর্থ ব্যবধান এবং চতুর্থ ব্যবধানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে আমরা কি করতে পারি এই প্রবলেমটা সলভ করার জন্য, এখানে কিন্তু শ্রেণী ব্যাপ্তি আছে, শ্রেণী ব্যাপ্তি আছে, প্লাস হচ্ছে তোমার সূত্রগুলো দেখতে হবে, প্লাস হচ্ছে তোমার এই যে শ্রেণী ব্যাপ্তি যে ব্যবধান আছে, গণসংখ্যার ব্যাপারটা আছে, এটাও কিন্তু তোমার দেখতে হবে, খেয়াল রাখতে হবে। সো এই টাইপটা একটু ভিন্ন, তোমার যে সূত্রগুলো আমি একটু আগে দেখাইছি ওটার সাথে ম্যাচ করবে না। তো কি করা যায় ফার্স্ট অফ অল এটা বলো। তো আমার এন এখানে আসলে কয়টা আছে সেটা আমি ফার্স্টে ক্যালকুলেট করি। এন ইজ ইকুয়াল টু আমার আছে 2 প্লাস 25 প্লাস 30 প্লাস 13 ইজ ইকুয়াল টু আমার 70। দেন হচ্ছে আমরা কি করতে পারি, এন আমার 70, 70 মিনস হচ্ছে আমার জোর, এটা আমার ক্লিয়ার। আবার আরেকটা বিষয় আমার দেখতে হবে যে আমার চতুর্থক বের করতে গেলে আমি অলওয়েজ দেখবো যে আমার প্রথম চতুর্থক কোথায় আছে। প্রথম চতুর্থক কোথায় আছে মানে আমার কিউ 1, এই কিউ 1 জিনিসটা আমার কোন ডিপার্টমেন্টে পড়ে, আমার এই এই ঘরে পড়ে, এই ঘরে পড়ে, নাকি এই ঘরে, নাকি এই ঘরে। তো কিউ 1 জিনিসটা আমরা বের করার জন্য আমরা কি করব, সিম্পলি এন ভাগ 4 করব। এন ভাগ 4 মানে কি 70 ভাগ 4। 70 ভাগ 4 মানে কি 17.5। 17.5 মানে কি এটা 32 থেকে 33 গ্রুপে আছে, 32 থেকে 33 গ্রুপে আছে। তার মানে কিউ 1 সূত্র ইজ ইকুয়াল টু এল 1। এল 1 মানে কি ওই শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা কি 32, নিম্ন সীমা কি 32। ধরো যে আমি চেঞ্জ করলাম, সো নিম্ন সীমা কি আমার 32 এবং প্লাস হচ্ছে কি এন ইন্টু 1, এটা হচ্ছে সূত্র এন ইন্টু 1 ভাগ 4 মাইনাস এফসি। এফসি জিনিসটা কি আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এটা আগের শ্রেণীর গণসংখ্যা সিম্পলি। এফসি মানে যেহেতু 32 33 শ্রেণীতে আমরা কাজ করতেছি, এর আগের শ্রেণী কি 30 থেকে 31 এবং এইখানে গণসংখ্যা কি আমার 2, এই 2টা হচ্ছে কি এফসি। তারপরে কি ভাগ হচ্ছে কি এফএম।
এফএম জিনিসটা কি, যে শ্রেণীতে আমরা কাজ করতেছি 32 33, ওই শ্রেণীর হচ্ছে আমার গণসংখ্যা 25 এটা। তার মানে কি নরমালি সূত্র হবে কি, হচ্ছে কি L1 মানে কি 32 প্লাস হচ্ছে কি n ইনটু মানে কি 70 ইনটু 1 ভাগ 4 মাইনাস 2, তারপরে কি ভাগ এফএম মানে কি 25, তার মানে কি এটা উত্তর আসলে তুমি ক্যালকুলেটর করে করে দেখতে পারো 33.24। তৃতীয় চতুর্থ কেমনে বের করব, কিউ থ্রি, হাউ ইজ কিউ থ্রি, আমরা তো আগে চেক করতেছিলাম যে কিউ ওয়ান আমার কোন ডিপার্টমেন্টে পড়ে এটা দিয়ে। তাহলে কিউ থ্রি চেক করার জন্য আমরা সিম্পলি কি করব, 3n/4 দিব। 3n/4 মানে কি আমার হচ্ছে কি 52.5, এবং 52.5 আমার কোন ডিপার্টমেন্টে আছে সেটা দেখো দি। 25 2 27 আর 30 যোগ মানে কি 57, 57 মানে কি 34 থেকে 35 ডিপার্টমেন্টে আছে। আবার সেম সূত্র দাও, আবার সেম সূত্র, তাহলে কি L1 প্লাস হচ্ছে কি n ইন্টু 1 মানে n ইন্টু আই, নর্মালি n ইন্টু আই হবে। তো এই সূত্রটা মানে কি n ইন্টু আই ভাগ 4, নরমালি n ইন্টু আই, মানে এখানে আই মানে কি 1 কিউ আই। সো কিউ আই মানে তুমি নরমালি কিউ আই বের করতেছো, এবার এই আই এর ভ্যালু হচ্ছে তুমি বসাইছো 1, তার মানে এখানেও আই এর ভ্যালু তোমার 1 বসে যাবে। আবার সিম্পলি এখানেও তুমি কি কিউ থ্রি বের করতেছো, তার মানে কি এখানে আই এর ভ্যালু তুমি বসাইছো 3, এখানেও তাহলে পরবর্তীতে 3 বসে যাবে। ঠিক আছে, তো n ইন্টু আই ভাগ 4 মাইনাস 27, তারপরে কি ভাগ হচ্ছে কি 30। এটা আমি কেমনে লিখলাম, 27 আমার কিভাবে বসে এটা আমার খেয়াল করতে হবে। এই এফসি জিনিসটা হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা, এটা তোমার খেয়াল করতে হবে। তো তুমি আছো এই ডিপার্টমেন্টে এই ঘরে, তো এর আগে ক্রমযোজিত গণসংখ্যা কি 2 + 25 মানে কি 27, এবং এই ডিপার্টমেন্টে যেহেতু আসো এর হচ্ছে কি গণসংখ্যা মানে কি এফএম, এফএম কি আমার 30। এখানে আমার এফসি 2 হয়েছিল কেন, ধরো যে তুমি এই ডিপার্টমেন্টে আসো, এই ডিপার্টমেন্টের আগের ডিপার্টমেন্ট হচ্ছে 30 থেকে 31, এবং এর ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু 2, 2 এর আগে কিন্তু আর কিছু নাই, জাস্ট 2ই আছে। বাট এখানে যখন তুমি আসছো তখন 25 আর 2 হচ্ছে কি দুইটা যোগ হয়ে গেছে, এই কারণে এটা 27 হয়েছে। তো নর্মালি এটাও ক্যালকুলেশন করলে হবে 35.7। তো এইভাবে তুমি করতে পারো, চতুর্থ ব্যবধান তুমি পেয়ে যাবা, চতুর্থ ব্যবধান কিউডি ইজ ইকুয়াল টু কিউ3 মাইনাস কিউ1 ভাগ 2, তার মানে কি 1.23, এটা হচ্ছে কি আমার অ্যান্সার। তুমি এইভাবে কিউ2ও কিন্তু বের করতে পারো এই সূত্র দিয়ে, আই গেস তুমি পারবা। এবং এই জিনিসটা ছিল টোটালি শ্রেণীকৃত কোনো তথ্যমালার ক্ষেত্রে, শ্রেণীকৃত, ঠিক আছে, শ্রেণীকৃত তথ্যের জন্য, শ্রেণীকৃত তথ্যের জন্য ছিল। তারাও একটুখানি, হ্যাঁ শ্রেণীকৃত তথ্যের জন্য ছিল। এখন 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 আমরা হচ্ছে কোন টপিকে যাব, নেক্সটে চলো আমরা হচ্ছে কি গড় ব্যবধানে যাব। ফার্স্টে আমরা হচ্ছে কি মুছে নিই একটুখানি, এইবার হচ্ছে, হ্যাঁ, গড় ব্যবধান বা বিচ্যুতি ও গড় ব্যবধান অঙ্ক, দুইটা বিষয়। গড় ব্যবধান আছে একটা, যেটা হচ্ছে তোমার অনপেক্ষ পরিমাপ থেকে আসছে, এবং হচ্ছে কি গড় ব্যবধান অঙ্ক আছে যেটা হচ্ছে আমার আপেক্ষিক পরিমাপ থেকে আসছে। ফার্স্ট অফ অল এই জিনিসটা তোমরা ক্লিয়ার করো, তাহলে চলো সলভ করে ফেলা যাক যে গড় ব্যবধান অঙ্ক জিনিসটা কি। কিছু সূত্র আছে, এটা বলার আগে আমি তোমার এই জিনিসটা ক্লিয়ার করি যে গড় ব্যবধান জিনিসটা কি। সিম্পলি হুম, ধরো অনেকগুলো ডাটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে ডাটাগুলো নিছি এর একটা গড় আছে, সাপোজ ধরো গড়টা আমার হলো এক্স বার। হুম, এবং এই যে প্রত্যেকটা ভ্যালু আমি ধরো এক্স দিয়ে প্রকাশ করতেছি, এক্স দিয়ে প্রত্যেকটা ভ্যালু একটা এক্স দিয়ে প্রকাশ হচ্ছে, মানে একটা সাধারণ প্রতীক আমি নিচ্ছি এক্স। এখন আমার গড় ব্যবধান কি হবে, গড় ব্যবধান কনসেপ্টটা আসলে কি। এই যে আমার গড় আছে, একটা গড় তো থাকবে, এর একটা গড় অবশ্যই আছে। এই যে গড় থেকে আমি যদি প্রত্যেকটা ভ্যালু ডিভিশন করি, ধরো যে এক্স বার থেকে আমি দিলাম -1, এবং এদের একটা মডুলাস ভ্যালু নিলাম, আবার নিলাম যে এক্স বার থেকে -2, মানে এদের আবার একটা পরম মান নিলাম, পরম মানকে নিয়ে আমার এটা এক্স বার থেকে, এটা তো ধরো যে আমি যদি এই দিকে যাই, ধরো সাপোজ মনে করো এক্স বার -8, তো এই জিনিসটা কিন্তু অলওয়েজ নেগেটিভই হবে।
এটা পজিটিভ হইতে পারে, কারণ যে কি গড় জিনিসটা কি মিডিল মানে মাঝামাঝি বরাবর থাকে। এখন তুমি মাঝামাঝির এই পাশে গেলে তোমার এখানে পজিটিভ ভ্যালু পাবা, কিন্তু মাঝামাঝির ওই পাশে গেলে তুমি নেগেটিভ ভ্যালু পাবা। কিন্তু গড় ব্যবধানের কনসেপ্ট হচ্ছে কি তুমি পরম ভ্যালু মানে অ্যাবসোলুট ভ্যালুটা তুমি ইউজ করবে, অ্যাবসোলুট। তো এই কারণে হচ্ছে কি তোমার পরম ভ্যালুটা নিতে হবে। তো এরকম ভাবে প্রত্যেকটার সাথে তুমি পরম ভ্যালুটার হিসাবটা করলে এবং ভাগ এন দিলে, এন মানে কি আমার কতগুলো ডাটা আছে, এখানে ধরো 10টা ডাটা আছে, তো এন এর মান হবে তোমার 10। এই যে জিনিসটা করলে যে প্রত্যেকটা পরম ভ্যালু তুমি কাউন্ট করলে এবং সেটা কি যোগ করলে মানে কি সামেশন করলে, আলটিমেটলি সবকটা যোগ করলে এই যোগফলকে তুমি এন দ্বারা মানে কি টোটাল ডাটা যেটা ভাগ দিলে এটাই হয়ে যাবে গড় ব্যবধান। তার মানে নরমালি সূত্র কি এমডি ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ভাগ এন, এটা হয়ে যাবে। এবং তোমার শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কি হবে নরমালি, মানে যদি তোমার শ্রেণীকৃত থাকে মানে শ্রেণী বিন্যাস থাকে, শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে নরমালি এটা হয়ে যাবে এম ডি এক্স বার, নরমালি কি হবে যে ওই গণসংখ্যাটা গুণ হবে, জাস্ট এটাই পার্থক্য, এটাই এক্স বার ভাগেন, বাকি সব সেম, এই এফ আই গণসংখ্যাটাই গুণ হয়ে যাবে। এবার ধরো গড় থেকে তুমি গড় ব্যবধান নির্ণয় করলে, মধ্যমা থেকেও তুমি গড় ব্যবধান নির্ণয় করতে পারবা, আবার প্রচুরক থেকেও নির্ণয় করতে পারবা। জাস্ট পার্থক্য হচ্ছে কি তুমি মধ্যমা থেকে যখন গড় ব্যবধান বের করবা এই এক্স বারের জায়গায় তুমি বের করবা হচ্ছে মধ্যমা এম ই, এবং তুমি প্রচুরক থেকে যখন গড় ব্যবধান বের করবা, তো প্রচুরক থেকে গড় ব্যবধান বের করার জন্য তুমি বের করবা হচ্ছে কি এম ও, বাকি সব কিন্তু সেম। তো সূত্রটা নরমালি ধরো যে এম ডি, ধরো যে মধ্যমার জন্য মধ্যমা থেকে গড় ব্যবধান যেটা হবে সামেশন অফ এক্স আই মাইনাস এম ই ভাগ এন, এবং শ্রেণীকৃতর জন্য জাস্ট হচ্ছে কি এই এফআই জিনিসটা গুণ হবে, এবং প্রচুরকের জন্য কি এই এম এর জায়গায় জাস্ট এমওটা রিপ্লেস হবে। এটাই হচ্ছে সূত্র। তোমার সূত্র যদি আর একটু দেখে নেওয়ার ইচ্ছা হয় তুমি কেতাব স্যারের বইয়ে দেখতে পারো, কেতাব স্যারের বইয়ে ছক আকারে রয়েছে, তো সেখান থেকেও তুমি দেখে নিতে পারো। নেক্সটে যাওয়া যাক। সো এই ম্যাথ প্রবলেমটা আমরা সলভ করবো, এটা সলভ করলে তোমার আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো সংখ্যাগুলির গাণিতিক গড় হতে প্রাপ্ত ব্যবধান ও ব্যবধানাঙ্ক নির্ণয় করো, এই জিনিসটা বুঝতে হবে। ব্যবধানাঙ্ক সূত্র আমি এই ম্যাথে তোমাকে দেখাই দিব। এই জিনিসটা গড় ব্যবধানাঙ্ক তোমার হচ্ছে আহ আপেক্ষিক পরিমাপ থেকে আসে, তো এটা এখানেই দেখাই দিব। ফার্স্ট অফ অল আমার হচ্ছে কি এই গড় বের করতে হবে, যেহেতু বলছে গাণিতিক গড়, তো এক্স বার ইজ ইকুয়াল টু আমি সবকটা যোগ করব, সিম্পলি আমি সবকটা ডাটা যোগ করব। এবং আমার এখানে কয়টা ডাটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে। তো আমি এই সবকটা যোগ করব সামেশন অফ এক্স আই ভাগ এন, তার মানে নরমালি আমি যোগ করলে মানে আমি হিসাব করে দেখবা 7 আসবে। এখন গাণিতিক গড় হতে প্রাপ্ত ব্যবধান এমডি এক্স অফ প্রাইম কি বের করব, এমডি অফ এক্স অফ প্রাইম জিনিসটা কি, জিনিসটা আমার কি হবে যে এই যে 7 থেকে আমি প্রত্যেকটার পরম ভ্যালু বের করবো, যেমন ধরো 5 - 7 পরম ভ্যালু প্লাস 3 - 7 পরম ভ্যালু প্লাস 9 - 7 পরম ভ্যালু প্লাস তারপরে কি 2 - 7, ধরো যে 2 - 7 এর পরম ভ্যালু, এরকম করতে করতে আমি সবকটা করতে করতে লাস্টে যে আমি ধরো 9 - 7 এটার পরম ভ্যালু প্লাস 10 - 7 এটার পরম ভ্যালু। তো এই যে জিনিসটা আছে, এটা যে পরম ভ্যালু আছে, এই যে একটা যোগফল আসলো, টোটাল একটা যোগ হবে, এই যোগ হবে, আমি তোমার কনসেপ্টটা শিখাচ্ছি। এই যোগ করার পর তোমার এন এর ভ্যালু কত 20, এই যে যোগ করবা এটাতে ভাগ 20 দিবা, মানে 20 দিয়ে ভাগ করবা, তাহলে তোমার অ্যান্সার আসবে 2.9 এর দিকে। এই 2.9টাই হচ্ছে কি গাণিতিক গড় হতে গড় ব্যবধান, মানে গাণিতিক গড় হতে প্রাপ্ত ব্যবধান জিনিসটা। এবং গড় ব্যবধানাঙ্ক কি, মানে ব্যবধানাঙ্ক জিনিসটা কি, ব্যবধানাঙ্ক আমি শিখাই দিই। ব্যবধানাঙ্ক হবে নরমালি সূত্র যেটা হবে এটা হচ্ছে কি যে 2.9, যে আমার গড় গাণিতিক গড় হতে প্রাপ্ত ব্যবধান যেটা আসছে, ভাগ হচ্ছে কি 7 মানে কি আমার হচ্ছে কি গড় গাণিতিক গড় ইনটু 100, আমার যেহেতু বলছে যে এটা আপেক্ষিক পরিমাপ, আপেক্ষিক পরিমাপ অলওয়েজ অনুপাত শতকরা এই বিষয়গুলো কিন্তু থাকে। তো এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে 41.43%। তো এটা হলো। এইবার হচ্ছে ধরো যে এই যে ব্যাপারটা যে এটা তো গাণিতিক গড়ের জন্য করছি, মধ্যমা ব্যাপারটা থাকলে কি করতে,
মধ্যমা ব্যবধানে থাকলে গড় ব্যবধান অঙ্ক কি করতে, প্রচুরকের জন্য কি করতে, একদম সিম্পল। কি করতো, এখানে যেমন আমি গাণিতিক গড়ের জন্য প্রাপ্ত ব্যবধান বের করছি 2.9, তুমি বের করবা মধ্যমার জন্য প্রাপ্ত ব্যবধান, যা আসবে তাই। নিচে এটা কি লিখছি, গাণিতিক গড়, তুমি বের করবে এখানে মধ্যমা। প্রচুরকের জন্য তাই, এখানে প্রচুরক হতে প্রাপ্ত ব্যবধান বের করবা এবং এখানে নিচে লিখবা প্রচুরক। সেম, সব সেম। এরপরে ধরো এই ম্যাথটা, সো এই ম্যাথটা গড় ব্যবধান পরিমিত ব্যবধানের ম্যাথ, এবং এই ম্যাথটাই তোমার কি করতে হবে নরমালি, এটা হচ্ছে কি তোমার শ্রেণীর ম্যাথ, মানে হচ্ছে তোমার শ্রেণীকৃত ম্যাথ। এই শ্রেণীকৃত ম্যাথের ক্ষেত্রে তোমার হচ্ছে কি করলে তোমার ভালো হয় সেটা আমি বলি, মানে কিভাবে তুমি অ্যাপ্রোচ করবে ম্যাথটা, সেটাই তো টার্গেট। ফার্স্ট অফ অল আমার বের করতে বলছে গড় ব্যবধান, তারপরে আমার বলছে পরিমিত ব্যবধান, গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান। এইখানে আমার হচ্ছে ধরো যে সংখ্যা আছে 10, 13, মানে এখানে কিন্তু শ্রেণী, মানে স্প্যান না, স্প্যান শ্রেণী না, এটা কিন্তু জাস্ট একটা ভ্যালু দিছে, তার জন্য কয়টা গণসংখ্যা আছে সেটা প্রকাশ করতেছে। তো এই ধরনের ম্যাথ গুলো যেভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা হচ্ছে যে আমি প্রথমে ছক কাটবো, নর্মালি আমি ছক কাটবো, এবং আমার গড় ব্যবধানের সূত্র কি ছিল, গড় ব্যবধানের সূত্রটা আমি লিখি। ধরো যে গড় ব্যবধান হচ্ছে কি, যে 1/n, তারপরে কি সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স প্রাইম, এটাই আমার সূত্র ছিল না। এন হচ্ছে আমার টোটাল ডাটা, এটাই তো আমার সূত্র ছিল। So, আমি যদি ছক কাটি, ধরো যে এখানে আমি এইটুকুর মধ্যে ছক কাটলাম, সাপোজ ধরো এইটুকু, ধরো আমার এখানে হবে আমার এক্স আই, এখানে হবে আমার এক্স আই, এখানে হবে আমার এফ আই মানে গণসংখ্যা, এটা হবে আমার এফ আই এক্স আই মানে এই দুইটার গুণফল, দেন এটা হবে আমার এফ আই এক্স আই স্কোয়ার। এটা কেন লাগতেছে আমি বলতেছি। তবে ধরো যে গড়, গড় মানে কি এক্স বার, দেন হচ্ছে কি এটা হবে আমার এক্স আই মাইনাস এক্স বার, মানে কি এটা গাণিতিক গড় হতে প্রাপ্ত ব্যবধান প্রত্যেকটা ডাটার জন্য, আমরা প্রত্যেকটা ডাটা থেকে গড় বিয়োগ করব, এবং এটা হবে সিম্পলি এফ আই মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার। তার মানে এটার সাথে জাস্ট এফ আই গুণ হবে। তাহলে কি এটা কি করব, ধরো যে 10, এটা কি 13-র জন্য, তারপরে এটা কি 25-এর জন্য, দেন এটা কি 30-এর জন্য, দেন এটা কি 37-এর জন্য, দেন এটা কি 42-এর জন্য, দেন ওইটা কি 45-এর জন্য। এই যে 10-এর জন্য আমার এফআই কি 3, 13-র জন্য আমার 7, তারপর 25-এর জন্য আমার 8, 30-এর জন্য আমার 15, 37-এর জন্য আমার 10, 42-এর জন্য আমার 5, 45-এর জন্য আমার 2। এফআই এক্সআই তুমি জিনিসটা আমি আর দেখাইলাম না, জাস্ট এগুলো গুণ হবে। তো এটা আমি করে দেখলাম, জাস্ট তাড়াতাড়ি আমি লিখে দিচ্ছি 200, 450, নাহলে ভিডিও লেন্দি হবে, এইগুলো তো তোমার দেখানো উচিত না ওয়ান শটে। সো 210, দেন হচ্ছে কি 90। এখন আমার এফআই এক্সআই স্কোয়ারের ক্যালকুলেশনও তুমি পারবা। এটা কি করছে, এক্সআই এর স্কোয়ার করছে, তার সাথে এফআই গুণ করছে 300, 1183, দেন হচ্ছে ধরো যে 50। আমি জাস্ট ক্যালকুলেশন দেখে দেখে লিখে দিচ্ছি, কারণ হচ্ছে কি যে এগুলো ক্যালকুলেশন দেখানো মানে কি ভিডিও লেন্দি হওয়া, যেটা তো তোমার দরকার নাই। এটা তো তুমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবে, অ্যাজ তুমি ইন্টারের ছাত্র, তাই না? তো এরপরে গড় জিনিসটা কি, গড় জিনিসটা আমি কেমনে বের করব, ধরো যে এখানে সব ছকের দরকার নেই। আহ, হুম, এখানে এখানে জাস্ট গড়টা কি হবে, এক্স বার ইজ ইকুয়াল টু হবে সামেশন অফ এফ আই এক্স আই ভাগ এন। গড় করার সময় কিন্তু আমার গণসংখ্যা থাকলে এফ আই আমার কাউন্ট হবে। তো এফ আই এক্স আই আমার সামেশন যদি করি, এখানে সামেশন যদি করি, তো এই যে এই সামেশন অফ এফ আই এক্স আই আমার হবে 1441। তার মানে কি 1441 ভাগ এন কত, এন হচ্ছে আমার 7 আর 3 10, 18, 18 আর 15, 18 কি 33, 43, 5 48 আর 2 এন মানে হচ্ছে আমার 50। তো এই জায়গা 50 হবে। তো হিসাব করলে আসবে 28.82। এখন আমার এক্স আই বাই এক্স বার কত, এই জিনিসগুলো তোমরা বের করতে পারবা। জাস্ট এই 28.82 থেকে 10 বিয়োগ দিবা, 13 বিয়োগ দিবা, সবকটা বিয়োগ করে তুমি এখানে সবকটা বসাইতে পারবা। ঠিক আছে?
তো এই ক্যালকুলেশন আমি দেখাচ্ছি না, মেইন যে বিষয়টা তো দেখানো আমাদের ক্লাসে উদ্দেশ্য, ক্যালকুলেশন দেখানো তো উদ্দেশ্য না। সো দেন হচ্ছে কি 13.18, দেন হচ্ছে 16.18, এবং এফআই এক্সআই এইটাও পারবা, জাস্ট এইটার সাথে এফআইটা গুণ করবা, এফআই মানে 3 গুণ করবা। তো এইভাবে সবকটা হবে 110.74, 30.56, দেন হচ্ছে কি 17.7, দেন হচ্ছে কি 81.8, কি 65.9, দেন হচ্ছে কি 32.36, এবং সামেশন অফ এফআই এক্স আই মাইনাস এক্স বার, এই জিনিসটা আমার কত 395, এটা হলো কি ধরো যে 395.52 এটা আসে, 395.52 আমার আসে। তো এটা কি করে আসছে, এই যে জাস্ট সামেশন করছে, এই যে যতগুলো ভ্যালু আসছে সেটা সামেশন করছে। এখন তাহলে আমার হচ্ছে কি গড় ব্যবধান কি হবে, গড় ব্যবধানের সূত্র কি ছিল, ধরো এমডি এক্স বার জিনিসটা কি ছিল, যে সামেশন অফ এফ আই, তারপরে কি এক্স আই মাইনাস এক্স বার, এটা ভাগ হচ্ছে কি আমার, এন, তো ইজ ইকুয়াল টু 7.91, 7.91, এবং গড় ব্যবধানাঙ্ক জিনিসটা কি হবে 7.91 ভাগ হচ্ছে আমার গড় হচ্ছে কি 28.82 ইন্টু 100, তার মানে কি এটা হবে 27.45%। এটা হলো আমার অ্যান্সার। এরপরে পরের টপিকে যাওয়া যাক, পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি এবং ভেদাঙ্ক ব্যবধানক ও মানে ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক, এই জিনিসটা আমার কিভাবে সলভ করব, ফার্স্টে আমি বুঝে নিই এটা। ধরো যে একটু কালারটা চেঞ্জ করে নিই। তো এইটা আমরা কিভাবে সলভ করতে পারি, মানে সলভ মানে কনসেপ্টটা কি আসলে, সলভ করতে করতে মানে কনসেপ্টের জিনিসটা ঘুলাই করতেছি। যাই হোক, পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি জিনিসটা কি, এবং ভেদাঙ্ক ব্যবধানাঙ্ক জিনিসটাও বা কি, এই জিনিসগুলো কি, কনসেপ্টটা কি আসলে। আমরা কেমিস্ট্রিতে আমরা কিন্তু গড়, বর্গমূলের বর্গমূল, এই যে টার্ম গুলো আছে, সিএমএস মানে আরএমএস বেগ, রুট মিন স্কয়ার ভেলোসিটি, এইসব টার্ম গুলো কিন্তু শুনছি। সো ওই টার্ম গুলোই কিন্তু বেসিক্যালি এইটা নর্মাল হিসাবে যেটা বলে। তো মানে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হলো কি এই যে পরিমিত ব্যবধান জিনিসটা হচ্ছে কি সিগমা এক্স দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা করা হয় সামেশন অফ, তারপরে কি এক্স আই বা এক্স বার এর স্কোয়ার ভাগ এন এর ওভার রুট। মানে কি আমার অনেকগুলো ডাটা আছে, সাপোজ 1 2 3 4 5 6, এবং এদের তুমি একটা গড় পাবা এক্স বার, এবার প্রত্যেকটা থেকে তুমি ধরো 1 এর থেকে একটা বিয়োগ দিলে তাহলে এক্স আই মাইনাস এক্স বার আসলো, সেটারে তুমি স্কোয়ার করলে, ধরো এক্স আই মাইনাস এক্স বার এরকম স্কোয়ার করলে এরকম প্রত্যেকটার জন্য আসলো, এই যে ভ্যালুটা যোগ করলা, যোগ করে ভাগ এন দিলা, সেটারে আবার রুট করলা, তারপরে তুমি যে পরিমিত ব্যবধান পাবা, এটাই হলো কনসেপ্ট। এবং শ্রেণীকৃতর ক্ষেত্রে কি হবে, শ্রেণীকৃতর ক্ষেত্রে জাস্ট নর্মালি এফটা গুণ হবে, হুম, নর্মালি এখানে এফ আই গুণ হবে, এটা হলো কি, তখন হয়ে যাবে এটা শ্রেণীকৃতর জন্য, এটা হয়ে যাবে শ্রেণীকৃত তথ্যের জন্য, ঠিক আছে। এবং ভেদাঙ্ক জিনিসটা কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। ভেদাঙ্ক কি হবে, নর্মালি ভেদাঙ্ক জিনিসটা হবে, এটা হবে, এটা হলো কি সিগমা এক্স এর হোল স্কয়ার, তার মানে কি রুটটা উঠে যাবে, এবং শ্রেণীকৃতর ক্ষেত্রেও সেম, শ্রেণীকৃতর ক্ষেত্রেও সেম। পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক এটা হলো কি মূল হতে স্বাধীন এবং মাপুনির উপর নির্ভরশীল। এই দুটো এমসিকিউ তোমরা জেনে নাও, যে পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক দুইটাই, দুইটাই হচ্ছে কি মূল হতে স্বাধীন, মূল হতে স্বাধীন। এরা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, জাস্ট ব্যবধানের উপর ডিপেন্ড করতেছে, সাইনের মানে স্কয়ারের উপর, এবং কি মাপনির উপর নির্ভরশীল, মাপনির উপর নির্ভরশীল, মাপনির উপর নির্ভরশীল। এবং ব্যবধানাঙ্ক বা
বিভেদাঙ্ক সূত্রটা কি, যেটা নর্মালি সিবি দিয়ে প্রকাশ করা হয়, মানে হচ্ছে কি ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক। এটা হলো কি পরিমিত ব্যবধান ভাগ হচ্ছে কি এক্স বার মানে গড় ইন্টু 100। এটাই আমার সূত্র। সিম্পল, মানে এই সূত্রগুলো খুবই ইজি। জাস্ট পরিসংখ্যান হচ্ছে জাস্ট সূত্র ইউজ করা, আর তুমি যত ভালো হচ্ছে টেবিল ইউজ করতে পারো, এটাই হচ্ছে তোমার এই চ্যাপ্টারে মানে বিস্তার পরিমাপে তোমার এফিসিয়েন্সিটা বাড়াবে। তো এরপরে যাওয়া যাক। এইটা প্রথম এন স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক বিভেদাঙ্ক। ম্যাথটা খুবই ভালো, ইন্টারেস্টিং ম্যাথ, মানে এটা জাস্ট প্রমাণ স্বরূপ ম্যাথ। তো মানে ইঞ্জিনিয়ারিং প্রবলেম স্ট্যান্ডার্ড একটা প্রবলেম বলতে গেলে, কোনো জায়গায় আসেনি এখনো পর্যন্ত, বাট শর্ট সিলেবাসের বাইরে ছিল তো এই চ্যাপ্টারটা, তো এই জন্য আসে নাই খুব একটা, বাট এখন চান্স আছে। দিতেই পারে, এমসিকিউ আকারেও দিতে পারে অথবা রিটেন আকারেও দিতে পারে। তো কিভাবে কি করব? তো এন স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক বিভেদাঙ্ক কি? এন স্বাভাবিক সংখ্যা মানে আমার কি বোঝায় জানো? এক্স আই ইজ ইকুয়াল টু হবে আমার 1 2 3 4 এরকম এন সংখ্যক বার যাবে। তো ভেদাঙ্ক জিনিসটা আমার কি? আমার যেহেতু বলছে ভেদাঙ্ক বের করতে, ভেদাঙ্ক হচ্ছে আমার সিগমা এক্স, পরিমিত ব্যবধানের স্কয়ার। পরিমিত ব্যবধানের স্কয়ার মানে কি? সামেশন অফ এক্স আই বা এক্স বার এর স্কয়ার ভাগ এন। এখন আরেকটা জিনিস কিন্তু জানি যে এই এক্স আই বাই এক্স বার এর স্কয়ার ভাগ এন, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি সামেশন অফ এক্স আই এর হোল স্কয়ার ভাগ এন মাইনাস সামেশন অফ এক্স আই তারপরে কি ভাগ এন এর স্কয়ার। এই জিনিসটা কিন্তু টোটালি সেম, মানে কি আমরা সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার মানে প্রত্যেকটা ব্যবধান তার স্কয়ার ভাগ এন, জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি যে প্রত্যেকটা মানে ডাটার স্কয়ার ভাগ এন মাইনাস হচ্ছে কি যে প্রত্যেকটা ডাটা যোগ করে ভাগ এন করলে তার স্কয়ার করলে সেম ভ্যালু আসবে। বুঝতে পারছি কি? বুঝতে পারি নাই মনে হয় এখনো। তো এখন বুঝি, তাহলে আমার ডাটা গুলো কি 1 2 3 4, এগুলো আমার কি এক্স আই না? এক্স আই। তো আমি সামেশন অফ এক্স আই স্কয়ার করি, সামেশন অফ এক্স আই স্কয়ার মানে কি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কয়ার ভাগ আমার এন মাইনাস সামেশন অফ এক্স আই ভাগ এন এর এটা মানে কি, তার মানে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস তারপরে কি +4 প্লাস ডট 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 প্লাস এন ভাগ আমার এন এবং তার স্কয়ার জিনিসটা, তাই না? এবং এটার সূত্র কি জানি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, এটা কিন্তু আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান তারপরে কি 2n+1 তারপরে কি ভাগ হচ্ছে কি 6n, মানে সূত্রটা ছিল তো ভাগ 6, n × n+1 2n+1 ভাগ 6 এবং n আছে যেহেতু ইন্টু n মাইনাস এই সূত্রটা কি ছিল যে n × n+1 এটা ভাগ 2 যেহেতু ছিল, মানে 1 + 2 + 3 মানে কি স্বাভাবিক সংখ্যার যোগফল কি ছিল n × n+1 ভাগ 2, যেহেতু n আছে তাই n এবং এর হচ্ছে কি স্কয়ার। তাহলে কি এইটা ক্যালকুলেশন করবে তুমি পাবা যে n+1 তারপরে কি 2n+1 ভাগ 6 মাইনাস হচ্ছে কি যে n+1 এর স্কয়ার ভাগ 4। এটা তুমি আরো ক্যালকুলেশন করতে হবে। তো ধরো যে আমি n+1 কমন নিতে পারি, n+1 কমন নিলাম, তার মানে হচ্ছে কি 2n+1 ভাগ 6 দিলাম এবং n+1 ভাগ 4 দিলাম। তো এটা নর্মালি এইবার তুমি ক্যালকুলেশন করে পাবা n² - 1 ভাগ 12। এই ম্যাথটা হয় গেস কমপ্লিট। এইবার হচ্ছে কিসে যাওয়া যায়, যে ধরো যে ও ভেদাঙ্ক বের করছি, এটা তো ভেদাঙ্ক বের করছি, বিভেদানাঙ্ক জিনিসটা কি? বিভেদানাঙ্ক জিনিসটা আমার কি ছিল, একটু আগে আমরা সূত্র শিখছি, পরিমিত ব্যবধান বাই গড় ইন্টু 100। তো গড় জিনিসটা কি আমরা কিভাবে বের করবো? স্বাভাবিক সংখ্যার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়। এটা আমি ধরো এখানে একটু হেল্প নিই যে এন স্বাভাবিক সংখ্যার গড়, স্বাভাবিক সংখ্যার গড় এটা কি হবে? গড় মিন্স এক্স বার, এটা কি হবে সামেশন অফ এক্স আই ভাগ এন না? তো সামেশন অফ এক্স আই মানে কি 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস এন ভাগ এন না? তো ওই 1 + 2 + 3 এর যোগফল কি n × n+1 ভাগ 2 ইন্টু আবার ওই এন এর জন্য মানে এই এনটা এন এখানে আসছে, এবার এই এন এ কাটা, তার মানে কি n+1 ভাগ 2
তার মানে কি আমার বিভেদাঙ্ক জিনিসটা আমার কিভাবে আসবে, সিবি ইন্টু সিগমা এক্স ভাগ এক্স বার, তারপরে কি ইন্টু 100। তো এটা সমান আমার আসবে হচ্ছে কি এন স্কোয়ার মাইনাস 1 ভাগ 12, যেহেতু আমার বিভেদাঙ্ক মানে আছে আমার ভেদাঙ্ক, এটা আমার কি ভেদাঙ্ক এন স্কোয়ার মাইনাস 1 ভাগ 12, তার মানে কি আমার পরিমিত ব্যবধান হবে রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1 ভাগ 12, এবং আমার গড় হচ্ছে কি এন প্লাস 1 ভাগ 2 ইন্টু 100। তো এটা ক্যালকুলেশন করলে আমার আসবে 100/3। জাস্ট সাজায় লিখতে পারো বা নাও লিখতে পারো, এটা তো তোমার মানে যদি বলে দেয় এটা প্রমাণ করতে, এটা সাজাই লিখতেই হবে। আর যদি না বলে দেয় যেভাবে অ্যান্সার রাখবা ওটাই ওকে। এইবার ধরো যে এই ম্যাথটা আমরা করবো, তো তো আমি এটা মুছে দিচ্ছি। এইবার হচ্ছে আমরা এই ম্যাথটা সলভ করব। তো এই ম্যাথটা কি বলছে যে 50 জন ছাত্রের বয়সের গড় হচ্ছে 22 এবং পরিমিত ব্যবধান আছে 4, কিন্তু দুজন ছাত্রের বয়স 25 ও 24 বছরের স্থলে যথাক্রমে 13 ও 11 লেখা হয়। তার মানে কি এটা তোমার এক্সাক্ট গড় না, এই 22টা তোমার এক্সাক্ট গড় না, এই পরিমিত ব্যবধানটা তোমার এক্সাক্ট পরিমিত ব্যবধান না, যেটা তুমি চাচ্ছ সেটাই তোমার এখানে। তার মানে কি এক্সাক্ট পরিমিত ব্যবধান তোমার নির্ণয় করা লাগবে। তার মানে কি সাপোজ ধরো যে অনেকগুলো অজানা ডাটা আছে এর মধ্যে, ধরো যে আননোন, এবং এর সাথে তোমার হচ্ছে কি 13ও আছে, এর সাথে তোমার 11ও আছে। এখন তুমি এই 13 এবং 11 যে জিনিসটা আছে, তোমার অ্যাকচুয়াল যে ডাটাটা মানে অ্যাকচুয়াল যে ডাটা তুমি চাও সেটা হলো কি এই আননোন, এখানে সাথে 25 থাকবে, সাথে হচ্ছে কি 24 থাকবে। অ্যাকচুয়াল ডাটা সেট হচ্ছে তোমার এইটা, তুমি এই সেটটার পরিমিত ব্যবধান বের করতে চাও, তোমার কাছে আছে রং পরিমিত ব্যবধান, তোমার কাছে আছে রং গড়। তুমি কিভাবে করতে পারো, ধরো প্রকৃত সমষ্টি তুমি কিভাবে বের করতে পারো। সাপোজ ধরো যে এই যে রং গড় আছে, এটা এটা সামেশন অফ এক্স কত হবে, সামেশন অফ এক্স হবে 22 ইন্টু 50 ইজ ইকুয়াল টু হবে 1100। এখন এই তোমার অ্যাকচুয়াল সমষ্টি কত হবে, অ্যাকচুয়াল সামেশন অফ এক্স অ্যাকচুয়াল, ধরো অ্যাকচুয়াল ইজ ইকুয়াল টু কত হবে, ধরো এই 1100 থেকে এই আননোন, আননোন তো ব্যাপার না, তোমার ব্যাপারটা হচ্ছে কি 13 আর 11 আর 25 আর 24 নিয়ে সমস্যা। তো 13 আর 11 যদি তুমি বিয়োগ করো, ধরো 13 বিয়োগ 11 বিয়োগ, এবার 25 আর 24 যদি অ্যাড করো, 25 প্লাস 24 অ্যাড করো, তাহলে তুমি কিন্তু অ্যাকচুয়াল সমষ্টিটা পেয়ে যাচ্ছ 1125। তাই আবার ধরো যে তোমার পরিমিত ব্যবধান যে সূত্রটা ছিল সেখানে কি 4 বছর ছিল। তো পরিমিত ব্যবধান যে সূত্রটা এটা হলো কি সিগমা এক্স, ধরো যে সিগমা একটুখানি সিগমা এক্স এর স্কোয়ার মানে কি 16 মানে 4 স্কোয়ার, তার মানে কি 16। এখন এই 16 ইকুয়াল টু আমি লিখতে পারি যে সামেশন অফ এক্স আই এর স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন অফ এক্স আই ভাগ এন এর স্কোয়ার। এটা আমি লিখতে পারি, এটা আমি লিখতে পারি। তার মানে এখন আমি এখানে লিখতে পারি যে সামেশন অফ এক্স আই এর স্কোয়ার ভাগ এন ইজ ইকুয়াল টু 16 প্লাস 22 এর স্কোয়ার। কেন যে এই ডাটাটা, এই যে আমার 16 ডাটাটা এটা কিন্তু এই 22 এর জন্য, মানে গড় কিন্তু 22 এর জন্য সত্য। সো এই কারণে আমরা এখানে সামেশন অফ মানে সামেশন অফ এক্স আই ভাগ এন এই জিনিসটা আমরা 22 দিছি। তার মানে 22 স্কোয়ার 16 প্লাস 22 স্কোয়ার, 16 প্লাস 22 স্কোয়ার মানে হচ্ছে এবং এখন এখান থেকে আমি সামেশন অফ এক্স আই স্কোয়ার বের করতে পারি, জাস্ট এনটা গুণ করে দেব, ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 25,000, এটা লিখতে পারি। তার মানে এবারে আমরা রিয়েলটা বের করব, সামেশন অফ এক্স আই স্কোয়ার অ্যাকচুয়াল, অ্যাকচুয়ালটা কেমনে বের করব, অ্যাকচুয়ালটা হচ্ছে কি যে 25,000 মাইনাস হচ্ছে আমার 13 স্কোয়ার মাইনাস আমার 11 স্কোয়ার প্লাস হচ্ছে আমার 25 স্কোয়ার প্লাস হচ্ছে আমার 24 স্কোয়ার। তার মানে কি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি যে ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি আমার হচ্ছে 25,911। তার মানে এখন আমরা পরিমিত ব্যবধান বের করতে পারবো। পরিমিত ব্যবধান বের করার জন্য আমি সূত্র লিখবো, এটা হলো কি 25,911 মানে কি সামেশন অফ এক্স আই স্কোয়ার অ্যাকচুয়াল ভাগ এন, এন কিন্তু আমার 50, এন আমার এন ওল্ড যা
এন নিউও তাই, এবং এটা অলওয়েজ 50 মাইনাস আমার গড় কত আসছিল, গড় ধরো যে আমার সামেশন অফ এক্স অ্যাকচুয়াল কি 1125, তাহলে কি 1125 ভাগ হচ্ছে আমার 50 এর স্কোয়ার। আমরা যা সূত্রটা লিখছি এখানে, এটা ক্যালকুলেশন করলে আসবে 3.46 বছর। এখানে বছর কেন লিখলাম, তোমার সবগুলো ডাটা দেখো বছরে আছে, 22 বছর, 4 বছর, 25 ও 24 বছর, তোমার যে এককে থাকবে সেই এককে তোমার অ্যান্সারটা আসতে হবে। এটা হচ্ছে মেইন প্রায়োরিটি। নেক্সটে চলে যাওয়া যাক। তো এন সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক নির্ণয় করো। আমরা স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক নির্ণয় করছি, এখন আমার বলছে কি জোড় স্বাভাবিক সংখ্যা। জোড় স্বাভাবিক সংখ্যা মানে কি 2, 4, 6, 8 ডট 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 এরকম করে 2n পর্যন্ত যাবে। তো ভেদাঙ্ক নির্ণয় সূত্রটা আমি ফার্স্ট অফ অল লিখি। আমার ডাটা সেট কিন্তু এটা, এক্স এর ডাটা সেট কিন্তু এইগুলো। এখন আমি ভেদাঙ্ক নির্ণয় সূত্রটা যাই, যে ভেদাঙ্ক নির্ণয় হচ্ছে কি সিগমা এক্স এর স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই এর স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন অফ এক্স আই ভাগ এন এর হোল স্কোয়ার। এটা এখন আমি কি করতে পারি, যে এটা যদি আমি এক্স আই যে ডাটা সেট আছে এই অনুযায়ী যদি আমি লিখি 2a স্কোয়ার 4 স্কোয়ার ডট 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 2n এর স্কোয়ার ভাগ n মাইনাস সামেশন অফ এক্স আই ভাগ এন এর হোল স্কোয়ার, মানে কি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস 2n ভাগ n এর হোল স্কোয়ার। এখন একটা জিনিস আমি জানি, যে আমি যদি এখান থেকে 2টা কমন নিই, 2টা কমন নিলে আসবে 2 স্কোয়ার বাইরে, এবং এখানে আসবে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার। এটা হলো কি ভাগ n মাইনাস, এখন এখানেও আমি কিন্তু 2 কমন নিতে পারি, 2 কমন নিলাম, তাহলে কি আসলো, ধরো যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, তারপরে কি ভাগ n এর হোল স্কোয়ার। জাস্ট আমরা 2টা কমন নিছি। এখন এইটা সূত্র জানি, যে 2 স্কোয়ার ভাগ n ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার, মানে কি আমার এই যে সূত্রটা এটা কিন্তু আমরা জানি, এটা কি আমার n ইন্টু n প্লাস 1, তারপরে কি 2n প্লাস 1 ভাগ 6 মাইনাস, তারপরে কি এখানে 2 ভাগ n এটা লিখলাম, এবং হচ্ছে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস x, মানে কি স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফল হবে n ইন্টু n প্লাস 1, তারপরে কি ভাগ 2 এর হোল স্কোয়ার। তার মানে ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি যে 4 ভাগ 6n ইন্টু n n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 মাইনাস, এটা লিখতে পারি এই 2 2 কাটা এই n n এ কাটা, মানে কি n প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা সমান আমি লিখতে পারি এই 4/6 মানে কি, এবং এই n n এ কাটা n n এ কাটা মানে কি এটা হলো কি 2/3 n প্লাস 1, তারপরে কি 2n প্লাস 1 মাইনাস n প্লাস 1 এর হোল স্কোয়ার। এখন n প্লাস 1 কমন নিলাম, তার মানে কি 2/3 2n প্লাস 1 মাইনাস n প্লাস 1। এটা সমান আমি লিখতে পারি যে n প্লাস 1 কমন নিছিলাম, এবং এই পার্টটা আমি লিখতে পারি যে 3, ধরো যে 4n প্লাস 2, তারপরে কি ধরো যে মাইনাস 3n, তারপরে কি মাইনাস 3, এটা লিখতে পারি। তো এখানে আবার আসবে n প্লাস 1, এবং 4n মাইনাস 3n মানে কি n, এবং 2 মাইনাস 3 মানে কি n মাইনাস 1, মানে কি ধরো n মাইনাস 1 ভাগ 3, তার মানে কি অ্যান্সার আসবে n স্কোয়ার মাইনাস 1 ভাগ 3। এটাই হবে আমার অ্যান্সার। নেক্সটে চলে যাওয়া যাক। কোনো চলক প্রথম n স্বাভাবিক সংখ্যার মান গ্রহণ করে এবং উহার গণসংখ্যা নিজ নিজ মানের সমান। তার মানে কি ব্যাপারগুলো হয় যে x এর যে ডাটা সেটটা হয় এটা হলো কি 1 2 3 4 5 এরকম স্বাভাবিক সংখ্যা, এরকম n পর্যন্ত যাবে। হলো কি প্রথম n স্বাভাবিক সংখ্যার মান গ্রহণ করে এবং উহার গণসংখ্যা, মানে কি fi এর ভ্যালু গুলো কি হবে নিজ নিজ মানের সমান। তার মানে কি 1 হবে 2 হবে 3 হবে 4 হবে ডট 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 এরকম করে n সংখ্যক যাবে। তার মানে কি আমার এই ডাটা সেটটা এবং এই এই ডাটা সেটটা কি অ্যাকচুয়ালি সেম না? তার মানে কি অ্যাকচুয়ালি কিন্তু সেম, এই এক্স এর ডাটা সেট এবং এফ এর ডাটা সেট। এখন আমার বলছি কি ভেদাঙ্ক নির্ণয় করো। ভেদাঙ্ক আমি কিভাবে নির্ণয় করতে পারি, ধরো সিগমা এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি
যে আমার যদি গণসংখ্যার ব্যাপারটা যখন আসে আমার সূত্রটা কি দাঁড়ায়, তখন দাঁড়ায় হচ্ছে কি সামেশন অফ এফ আই এক্স আই এর হোল স্কোয়ার ভাগ সামেশন অফ এফ আই মাইনাস সামেশন অফ এফ আই এক্স আই ভাগ হচ্ছে সামেশন অফ এফ আই এর হোল স্কোয়ার। সামেশন অফ এফ আই কেন কি, এই এন জিনিসটা এখানে কি সামেশন অফ এফ আই নর্মালি এটাই হচ্ছে তোমার কেন যে টোটাল ডাটা সেট কিন্তু এইগুলো যোগেরই সমান হবে, মানে তোমার গণসংখ্যা যতগুলো হবে সেটা যদি যোগ করো তুমি টোটাল এন পাবা, এটাই হচ্ছে সেই ব্যাপার। এখন ধরো যে সামেশন অফ এফ আই এক্স আই এর হোল স্কোয়ার জিনিসটা মানে কি, সামেশন অফ এক্স আই কিউব না, এই জিনিসটা বোঝো কিনা, সামেশন অফ এফ আই এক্স আই কিউব কিনা এটা জিনিসটা বোঝো, আমি বলি। তোমার ধরো এক্স আই স্কোয়ার আছে, এক্স আই স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার প্লাস ধরো যে প্লাস টু স্কোয়ার প্লাস ডট ডট ডট, আমি ধরো প্লাস লিখলাম এন স্কোয়ার। এখন এর সাথে তুমি এফ আই গুণ করবা, এফ আই গুণ মানে কি ওয়ান টু থ্রি, সরি একটুখানি একটুখানি মিস্টেক হয়েছে, হ্যাঁ আমি প্রথমে একটুখানি রিক্যাপ করি যে সামেশন অফ এফ আই এক্স আই এর হোল স্কোয়ার এই টার্ম গুলো কি বোঝায়, তার মানে কি এফ আই মানে কি ধরো এটার জন্যই করি, এটার জন্য কি ওয়ান ইন্টু এক্স আই এর স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার প্লাস, তারপর এটার জন্যই করি ধরো যে এক্স স্কোয়ার এক্স আই মানে কি টু স্কোয়ার ইন্টু এইখানে এফ আই মানে কি টু, তার মানে কি দিন শেষে জিনিসটা দাঁড়ায় কি ওয়ান কিউব টু কিউব প্লাস ডট 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 এন কিউব, এবং এই ওয়ান কিউব টু কিউব ডাটা গুলো কি এক্স আই ডাটা না, তার মানে কি সামেশন অফ এক্স আই কিউব। এবং আরেকটা জিনিস কিন্তু লিখতেই পারি যে আরেকটা জিনিস কি যে তোমার এক্স আই যে ডাটা গুলো এটা কিন্তু এফ আই ডাটার সমান, এই জিনিসটাও কিন্তু তোমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ধরো আমি একটু মুছে নিই, নাহলে ম্যাথ এখানে শেষ হবে না অ্যাকচুয়ালি। হুম হুম এখন মাইনাস এই জিনিসটা কি হবে এফ আই এক্স আই, এটা মানে কি তোমার এটা লেখা যাবে সামেশন অফ এক্স আই স্কোয়ার, এটা তুমি চেক করে দেখতে পারো, তোমার এই এই বিষয়টা তুমি ক্লিয়ার হইতে পারবে। তারপরে কি এর হোল স্কোয়ার, তো সামেশন অফ এক্স আই কিউব মানে কি অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাপারটা দ্বারা হচ্ছে যে ওয়ান কিউব টু কিউব ডট 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 এন কিউব, সামেশন অফ এফ আই মানে কি স্বাভাবিক সংখ্যার যোগফল, তার মানে কি তারপরে কি ওয়ান প্লাস টু প্লাস ডট 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 প্লাস এন মাইনাস সামেশন অফ এক্স আই এর হোল স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার, তারপরে কি ভাগ হচ্ছে কি তারপরে কি ওয়ান প্লাস টু প্লাস ডট 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 প্লাস এন এর হোল স্কোয়ার। এখন আমি কি লিখতে পারি যে ওয়ান কিউব টু কিউব এন কিউব, এটা মানে কি, এটা মানে আমার কি বোঝাবে, এটা সূত্র কিন্তু তুমি জানো এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এর হোল স্কোয়ার ইন্টু ওয়ান ভাগ মানে এটা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু মাইনাস ওয়ান স্কোয়ার টু স্কোয়ারের সূত্রটা কি একটু আগে আমরা অ্যাপ্লাই করছি এন ইন্টু এন প্লাস ওয়ান, তারপরে কি টু এন প্লাস ওয়ান, তারপরে কি ভাগ সিক্স ইন্টু ওয়ান ভাগ এন ইন্টু এন প্লাস ওয়ান, তারপরে কি ভাগ টু, এই টোটাল জিনিসটার হলো কি আবার স্কোয়ার। তো এটা মানে কি আমরা কি লিখতে পারি এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু মাইনাস এই জিনিসটা আমরা কি লিখতে পারি ধরো যে এন এন কাটা এন প্লাস ওয়ান কাটা, এবং টু ভাগ সিক্স মানে কি এই জায়গায় ওয়ান ভাগ থ্রি আসে, তার মানে কি এখানে আসবে টু এন প্লাস ওয়ান এর স্কোয়ার ভাগ নাইন, এটা আসে। তো এখান থেকে আমি লিখতে পারি আবার লসাগু করে 18, তার মানে কি এখানে নাইন এন স্কোয়ার প্লাস নাইন এন, তারপরে এখান থেকে আবার এখানে লসাগু করে আমি লিখতে পারি যে এইট এন স্কোয়ার মাইনাস এইট এন, তারপরে কি আরেকটা জিনিস ক্যালকুলেশন করে আমি লিখতে পারি মাইনাস টু ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এন স্কোয়ার প্লাস এন মাইনাস টু ভাগ হচ্ছে কি 18, এটাই হলো আমার অ্যান্সার। এইবারে হচ্ছে আমরা এই ম্যাথটা দেখব, 50টা সংখ্যার গড় আছে 2, ভেদাঙ্ক আছে 9,
আরো দুইটা সংখ্যা যোগ করছি, তার মানে কি n হয়ে গেছে আমার 52। যোগ করা হলে সমৃদ্ধ গড় 2 থাকবে। ভেদাঙ্ক আমার এখানে হবে হচ্ছে 113/13। এটা একটু ভুল আছে এই ডাটাটা। তো এখন বলছে কি নতুন সংখ্যা দুইটি নির্ণয় করো, তার মানে কি 50 থেকে যে 52 হয়েছে, এই যে নতুন দুইটা সংখ্যা, সাপোজ ধরি এ আর বি, নতুন দুইটা সংখ্যা আমার কি এ এবং বি। এখন এই যে এই জিনিসটা কি, সামেশন অফ এক্স আই ইজ ইকুয়াল টু কি হবে, 50 ইন্টু 2, এটা হবে আমার ধরো 100। এবং এখানে আমি যখন দুইটা সংখ্যা যোগ করছি, যোগ করার পরে গড় হয়েছে 2, তার মানে কি সামেশন অফ এক্স আই নিউ হয়েছে আমার 52 ইন্টু 2। 52 ইন্টু 2 মানে কি 104। তো আমি জিনিসটা কি ব্যাপার হয় কি, যে সামেশন অফ এক্স আই এর সাথে আমি এ যোগ করছি আবার বি যোগ করছি, এটা করেই তো আমি সামেশন অফ এক্স আই নিউ পাইছি। তার মানে কি আমার এ প্লাস বি আমার আসবে 104 মাইনাস 100, অতএব এ প্লাস বি আমার আসবে 4। এটা আসলো। দেন হচ্ছে আমরা কি করব, এ প্লাস বি আমার 4 আসলো। এখন হচ্ছে আমরা ভেদাঙ্কর ক্যালকুলেশনটা করব। ভেদাঙ্ক সমান কি জানি, যে সিগমা এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমার ভেদাঙ্ক বলছে 9, ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই এর স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন অফ এক্স আই ভাগ এন এর হোল স্কোয়ার। এটা সূত্র। এখন এই 9টা আমার কিসের জন্য, 9টা আমার 50টা সংখ্যার জন্য না, 50টা সংখ্যার জন্য। তার মানে আমার এখানে গড়টা ইউজ হবে কি 2, 50টা সংখ্যার জন্য আমার গড়টা ইউজ হবে। সেখান থেকে আমি সামেশন অফ এক্স আই স্কোয়ার ভাগ এন ইজ ইকুয়াল টু পাই 9 প্লাস 2 স্কোয়ার। এখান থেকে আমি পাই সামেশন অফ এক্স আই স্কোয়ার মানে কি 13 ইন্টু 50। যেহেতু আমার এটা 50টা সংখ্যার জন্য ভেদাঙ্ক, 50টা সংখ্যার জন্য ভেদাঙ্ক, এবং 13 ইন্টু 50 করলে আমি পাবো হচ্ছে 650। এবার আসি আমার নতুন ভেদাঙ্কর জন্য। নতুন ভেদাঙ্ক সিগমা এক্স নিউ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 113/13, মানে কি ভেদাঙ্ক আমার বলেই দিয়েছে 113/13, ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, সামেশন অফ এক্স আই নিউ, তারপরে কি এর স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন অফ এক্স আই নিউ ভাগ হচ্ছে কি আমার এন, তারপরে কি এর স্কোয়ার, এটা লিখতে পারি। তো এখান থেকে আমি আসতে পারি যে আমার ধরো যে সামেশন অফ এক্স আই স্কোয়ার নিউ ইজ ইকুয়াল টু, এখানে এন নিউ ধরতে হবে, আসলে এন তো আমার চেঞ্জ হয়, এন নিউ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এই যে গড়টা, গড়টা কিন্তু পরে 2 ছিল, তার মানে কি 113/13 প্লাস 2 স্কোয়ার। সেখান থেকে আমি লিখতে পারি সামেশন অফ এক্স আই স্কোয়ার নিউ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 52, কেন যে আমার এন নিউ হয়ে গেছে 52 ইন্টু আমার 113/13 প্লাস 4। এটা ক্যালকুলেশন করলে আমার কি আসবে, 113/13 প্লাস 4 ইন্টু 52 হয়ে যাবে আমার 660। 660 এবং আগে ছিল কি, তার মানে কি সামেশন অফ এক্স আই স্কোয়ার নিউ এবং সামেশন অফ এক্স আই স্কোয়ার 650, এই দুটো জিনিসই পাইছি। তার মানে কি আমি লিখতে পারি সামেশন অফ এক্স আই স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই স্কোয়ার নিউ। তার মানে কি এখান থেকে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 660 মাইনাস 650 ইজ ইকুয়াল টু 10, এটা আমি লিখতে পারি। এবং এ প্লাস বি আমার কি 4, এবং আরেকটা কি আছে এ প্লাস বি আমার 4। আচ্ছা, এখান থেকে আমি জিনিসটা লিখতে পারি যে একটা জিনিস আমি লিখতে পারি, ধরো যে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি। এখান থেকে আমি লিখতে পারি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত, 10, 10 প্লাস 2ab। তো এখান থেকে আমি এ বির ভ্যালুটা বের করতে পারি, 4 স্কোয়ার মানে কি 16 মাইনাস 10 মানে কি 6/2, তার মানে কি এ বি ইজ ইকুয়াল টু আমার 3। এ বি ইজ ইকুয়াল টু আমার 3। এখন যদি তোমরা এটা সলভ করো, তোমরা সলভ কেমনে করবা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানো, ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি 16 মাইনাস 4 ইন্টু 3, তার মানে কি 16 মাইনাস 4 ইন্টু 3 মানে কি 3 4 12,
তার মানে কি ইকুয়াল টু 4। তার মানে কি a মাইনাস বি আমার আসবে ধরো যে 2, আমার যেখানে আমি ধরলাম a বড় আমার b, এটা আমি ধরলাম। তারপরে এবার হচ্ছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2, a প্লাস বি ইজ ইকুয়াল টু 4। তার মানে a আর b সলভ করে পাবো আমি 3,1, এই দুটো ভ্যালু আমি পেয়ে যাব। নেক্সটে যাওয়া যাক। এটা হলো লাস্ট ম্যাথ আজকের, মানে বিস্তারের উপরে লাস্ট ম্যাথ। এরপরে তো আমরা সম্ভাবনা পার্টে চলে যাব। তো এখানে কি বলছে, ভেদাঙ্ক বিভেদনাঙ্ক নির্ণয় করো। আমি তোমার এই ম্যাথটা এইচডব্লিউ, এই ম্যাথটা এইচডব্লিউ করবা। সো এখানে তোমার হালকা আমি ধারণা দিয়ে দিই যে করতে হবেটা কি আসলে। এতক্ষণ আমরা ভেদাঙ্কর অনেক সূত্র লিখছি না, এখন দেখো এটা কিন্তু শ্রেণীর জন্য। শ্রেণীর জন্য কি সূত্রটা হালকা চেঞ্জ হবে। শ্রেণীর জন্য সিগমা এক্স স্কোয়ার, সিগমা এক্স এর হোল স্কোয়ার সামেশন অফ এফ আই এক্স আই এর হোল স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন অফ এফ আই এক্স আই ভাগ এন এর হোল স্কোয়ার, এই জিনিসটা আসে। এটা হলো সূত্র। এবং এন কি এই জায়গা সামেশন অফ এফ আই। এফ আই মানে কি এই যে গণসংখ্যা, গণসংখ্যা হলো এফ আই, এগুলো সবকটা যোগ করে তোমার যে এনটা আসবে। তার মানে এন ধরো এখানে যোগ করলাম 17, 15, 17, 15 ধরো যে 32 আর 13 45 আর 9 54 আর 6 60। তার মানে কি এন হয় আমার 60। এটা গেল, এটা সামেশন অফ এফ আই থেকে আসছে। এবং বাকিগুলো তো তোমরা বের করতেই পারবা, এফ আই এক্স আই হোল স্কোয়ার, এফ আই এক্স আই এগুলো বের করতেই পারবা। এবং বিভেদাঙ্ক কি হবে, বিভেদাঙ্ক সূত্রটা আমার কি হবে, এটা হবে কি সিবি, সিবি ইজ ইকুয়াল টু হবে সিগমা এক্স, মানে হচ্ছে পরিমিত ব্যবধান, ভাগ হচ্ছে কি গড় ইনটু 100। ঠিক আছে, গড় জিনিসটা আবার কেমনে বের করবা, এক্স বার কেমনে বের করবা, সামেশন অফ এফ আই এক্স আই ভাগ হচ্ছে কি সামেশন অফ এফ আই। সামেশন অফ এফ আই মানে হচ্ছে এন। এখান থেকে তোমরা গড় বের করবা, বাকিটুকু আই গেস তোমরা পারবা। এটা হচ্ছে তোমরা অর্জকের ফেসবুক গ্রুপে দিতে পারো, অর্জক একাডেমিক অ্যান্ড হচ্ছে অ্যাডমিশন গ্রুপ, অ্যাডমিশন হেল্পে। সো কমেন্ট বক্সে তোমরা লিঙ্কও পেয়ে যাবা। নেক্সটে হচ্ছে আমরা সম্ভাবনা পার্টটা দেখব। সম্ভাবনা পার্টটা হচ্ছে আমরা ওখানেও সেম কনসেপ্ট ক্লিয়ার করব, এমসিকিউ, তারপরে হচ্ছে তোমার সিকিউ, এই পার্টগুলো হচ্ছে আমরা থিওরির সাথে সাথে যতখানি কভার করে পসিবল করা যায়, এবং যাতে তোমার বোর্ডের প্রিপারেশনও ভালো হয়, এবং হচ্ছে তোমরা অ্যাডমিশনের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা ভার্সিটি প্রিপারেশনে আরো অ্যাডভান্স হয়ে থাকো।